স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে গলাচিপা উপজেলার ফারজানা আক্তার তামান্না, কিন্তু তার দিন কাটছে অনিশ্চয়তায়। আর্থিক সংকট তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফারজানা আক্তার তামান্না এবছর পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, পৌঁছেছেন সাফল্যের দ্বার প্রান্তে। কিন্তু তারপরও খুশির পরিবর্তে চিন্তার ভাঁজ তার কপালে। এক অনিশ্চয়তার মাঝে দিন কাটছে তার। শেষ পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন তো তিনি? গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের আলাউদ্দিনের ছোট মেয়ে তামান্না। মুদি দোকানি আলাউদ্দিন মেয়েদের শিক্ষার খরচ চালাতে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ঋণগ্রস্ত হন। ঋণ পরিশোধ করতে না পেরে একসময় নিরুদ্দেশ হয়ে যান, কিন্তু তারপরও থেমে থাকেনি তামান্না। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছেন। মাসের 20 তারিখ আসলে আমার একটা মাথায় চিন্তা ঢুকিয়ে যেত যে কিভাবে টাকা দেবো, কিভাবে স্যারদের কাছে পড়বো। ইন্টারের ইয়ার ফাইনালের পর আমি আমার প্রাইভেটগুলো কমিয়ে ফেললাম। একদম ফিজিক্স পড়তাম, কেমিস্ট্রি পড়তাম আর ম্যাথ পড়তাম, এই তিনটে পড়তাম। তাও তারাও একটু কম টম রাখতো। তারপর আমি অনলাইনেই সবসময় পড়তাম, বন্দি পাঠশালা, তারপর অনেক প্ল্যাটফর্ম আছে, ওই জায়গা থেকে ফিজিক্সের ক্লাস করতাম, দেখতাম। এইচএসসির 1 মাস আগে আমার আম্মুর আর আমার ফোন, এই দুইজনের ফোনই আর কি জানালার কাছ থেকে আমার বাসা থেকে চুরি করে নিয়ে যায়। তখন আমার বাবার এতই করুণ অবস্থা ছিল যে আমাকে একটা ফোন পর্যন্ত কিনে দিতে পারেনি। কোচিংয়ে পিডিএফ দিত, তারপর ক্লাস দিত, ওইগুলো আমি দেখতে পারতাম না। এখন আমি তো এত দূর লেখাপড়া চালিয়ে আসলাম, মেডিকেলে চান্স পাইলাম, কিন্তু এখন যে আমি কিভাবে ভর্তি হব বা আদার্স ইনস্ট্রুমেন্ট কেনা লাগবে, এইতে যে অনেক হিউজ পরিমাণ টাকা লাগবে। তারপর মেডিকেলে পড়তে মাসে মাসে তো একটা খরচ আছে, ওই খরচটা যে আমি কিভাবে আমার ফ্যামিলি দেবে, তাও আমার এখন অনিশ্চয়তার মধ্যে আছি। তামান্নার পরিবার জানায়, ছোটবেলা থেকেই মেয়ের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। নিম্নবিত্ত একটি কৃষক পরিবারে বেড়ে ওঠায় স্বপ্নটা বাস্তবায়ন ছিল খুবই কঠিন। সংসারের অভাব অনটনে মেয়ের স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করেছেন তারা। তামান্না যে মেডিকেলে চান্স পেয়েছে, আমি কখনো ভাবতে পারিনি যে তামান্না চান্স পাইবে। তামান্না 3 মাস পরেই ও চান্স পেয়েছে। খরচ দিতে পারিনি, অনলাইনে ওই যদি কিছু টাকা করতাম, ওই যে ঋণগ্রস্ত হয়েছে, বাকিটা কিছু পড়ছে, ওই আমি যাইয়ে আনতাম বসে থাকিয়া, ওই দিয়ে আবার অনলাইনে 500 টাকা বা 300 টাকা ভরে দিতাম। 300 টাকা 1 মাসের লাগে, ওদের তো আমার বাজার নাই, ঘরে কিছু খাবার নাই, 300 টাকা ভরে দিতাম। ওই দিয়ে অনলাইনে ফ্রি ক্লাসগুলো দেখতো। লেখাপড়া করবে, আমি রাগারাগি করছি যে তুই কী লেখাপড়া করো, তোর বাহির অর্থ নাই, সম্পদ নাই, তুই কী লেখাপড়া করো, তোরা সংক্ষেপে লেখকে যায়, যেরকম পারো সেরকম চাকরি করে খা। হে কান্দাকাটি বু, আমার এমন দোষণ বু, তুমি কী কও, আমি লেখাপড়া করবই। সামনে আমার এমন একটা নাই অর্থ যে না আমি দিমু বেশি কি নাতিটা ভর্তি করবো, এখন আমার করেনি, কোনো উপায় নেই। আমি উৎসাহ দিচ্ছি যে আমার বোন যাতে মেডিকেল চান্স পায়। আমি চাই যেন আগামীতে আমার বোন বড় কিছু হোক, ডাক্তার হোক আর দেশের সেবা করুক। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশিতে আত্মহারা তামান্নার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও। এই তামান্না আমাদের এলাকার গর্ব, আমাদের অঞ্চলের গর্ব, আমাদের গলাচিপা উপজেলার গর্ব, গোলখালী ইউনিয়নের গর্ব। এই তামান্না আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে যারা বিত্তবান আছেন, দানশীল আছেন, মন মানসিকতা ভালো আছেন, এই তামান্নার দিকে একটু সুনজরে তাকাইবেন, যাতে তামান্না সামনের যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা শেষ করতে পারে। কোনো কোচিং না করে আর এত দূর এগিয়ে গেছে, এটা আমাদের সত্যি আমাদের গ্রামের জন্য, আমাদের গলাচিপার জন্য আমাদের গর্বের বিষয়, এবং আমরা সকলে গলাচিপাবাসী সকলে আনন্দিত। তামান্নার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসবেন বিত্তবানেরা, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গেল নভেম্বরে ব্যাপক আয়োজন করে বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয় সড়ক ও জনপথের জায়গা। তবে 2.5 মাস যেতে না যেতেই এরই মধ্যে দখল হতে শুরু করেছে সেসব জায়গা, যার ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণের। গত বছর 11 নভেম্বর বরিশালের রূপাতলী মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ ছিল
সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। সে অবৈধ স্থাপনা উচ্ছেদে তারা অভিযান চালায়, কিন্তু মাত্র 2.5 মাস যেতে না যেতেই সেই জায়গায় আবার অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। এখানে আমরা দেখেছি প্রথমে ছোট ছোট ভ্যান, তারপরে টংঘর, সেখান থেকে আস্তে আস্তে কাঠের মজবুত করে দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো পরবর্তীতেই আবার কিন্তু ধীরে ধীরে পাকা স্থাপনায় তৈরি হয়। অর্থাৎ ছোট থেকে শুরু করে দিন দিন এগুলো বড় থেকে বড় বৃহৎ পরিসরে এই জায়গাগুলো দখল করে নেওয়া হয়। পরবর্তীতে এগুলো উচ্ছেদ করতে গেলেও কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। যারা ব্যবসায়ী তারা বলছেন তারা নিতান্তই গরিব মানুষ, তাদের আসলে এগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু উপায় না থাকলেই যে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করতে হবে সেটাও কিন্তু আসলে যুক্তিসম্মত না। কিন্তু তারা বলছেন তাদের আর কোনো উপায় নেই, তারা বাধ্য হয়েই এইখানে স্থাপনা করছেন, অবৈধভাবে জায়গা দখল করছেন এবং ব্যবসা চালাচ্ছেন। আমরা সরকারি জায়গার উপরেই আমরা গরিব বিদেই তো আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করিয়ে খাই। আমাদের এইভাবে যদি অর্থ থাকতে এলে তো আমরা একটা ভালো একটা স্টল নিয়ে দোকানদারি করতাম, বুঝছেন। হ্যাঁ, উচ্ছেদ করলে গরিবের উপরে আমরা যদি বর্তমান সরকারে যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয়, আমরা তো কেউ ক্ষতি করি না, আমরা রাস্তার উপরেও না, আমরা রাস্তার বাইরে এই ব্যারের ভিতরে, রাস্তার বাইরে ব্যারের ভিতরে আমাদের প্রতি যদি একটু দৃষ্টি দেয়, আমরা যদি ছেলে মেয়ে নিয়ে যদি এই বয়সে অন্য কিছু করার মতো তো আমাদের কিছু নাই, এই বয়সে যদি আমরা যদি ছেলেমেয়ে নিয়ে এই চা পান বেচে যদি খাইতে পারি, এইটুই সরকারের দ্বারা আবেদন। এই লাগে এই সরাই আবার খালি থাকে আবার আইয়া বই। আপনারা যে এই জায়গায় দোকান করছেন এর ভাড়াটা কারে দেওয়া লাগে? কারো ভাড়া দেওয়া লাগে না, মানে বিনা চালানে বিনা ভাড়ায় বিনা ভাড়া ব্যবসা করি, এখন কোনো ভাড়া নেই। তাহলে তো আরো ভালো, মানে ভাড়াও লাগে না, জমিও কেনা লাগে না, খালি এসে দোকান দিলেই হয়। ওই ভ্যানগাড়ি লইয়া বই, ভ্যানগাড়ি লইয়া আবার সরিয়ে যায়। এটি একটি মহাসড়ক এবং এই সড়কটি দিয়ে বরিশাল বিভাগের 5টি জেলা এবং ঢাকা থেকে কুয়াকাটার সাথে কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়। তো সেই মহাসড়কের পাশে যখন এই অবৈধ স্থাপনাগুলো গড়ে ওঠে, তখন যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু যাতায়াতের ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার একটা শঙ্কা থাকে। রিক্সা গাড়ি যেভাবে বাড়ছে তাতে তো মানুষের অনেক দুর্ভোগ হইতেছে, অ্যাক্সিডেন্ট হয়, ঝামেলা হয়, এগুলোই উচ্ছেদ করাই ভালো। বাজার কমিটি যদি না বসাই দেয় তাহলে বসতে পারবে না, তো আরও গ্যাদারিংটা বেশি হচ্ছে আছে। এই পিছনে কি বাজার কমিটি দেয় তাহলে? হ্যাঁ, এটা হলে বাজার কমিটি আর যদি পুলিশের আর যদি উঠেই দেয় তো এটা আমাদের কাছে সবার কাছে একটা ভালো হয়। ধরুন এই যে অনেকটা গাড়ি আইছে, দোকানে খারাইতে পারে না, আর একটা রিক্সা লয়ে যে খারাইবে, একটা গাড়ি খারাপ যাত্রী খারাইতে পারতেছে না, ওই কারণে দোকানদার ডাকলায় এই সমস্যা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইতে পারে। রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও মানুষজনের চলাচলের জন্য সুবিধা হবে, যানবাহন চলাচলের জন্য সুবিধা হবে এবং রাস্তা পারাপারের জন্য সুবিধা হবে। আর যদি দোকানপাট থাকে সেখানে যানজট এবং কি মানুষের সমাগমটা বেশি থাকলে সেখানে চলাফেরার জন্য খুব কষ্ট হয়। প্রত্যেকটা সড়কের আশেপাশে যেন অবৈধ কোনো দোকানপাট না থাকে। হইতে পারে স্যার, যে কোনো সময় এখন হইতে পারে, একটা লোক সামনে গেলেই তো হয় স্যার। সড়কের পাশে নির্মিত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদের পরে যেন আর দখল না হয় সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি করেন স্থানীয়রা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না ভোলা পৌরবাসী। বেশিরভাগ সড়কই ভাঙাচোরা, খানাখন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কবে এই সড়কগুলো সংস্কার হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভোলা পৌরসভার সৌন্দর্য দেখলে মনে হবে ইউরোপের আদলে গড়ে ওঠা কোনো শহর, কিন্তু প্রবাদে আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এমন চিত্র এখন ভোলা পৌরসভার। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, বেশিরভাগ রাস্তা জুড়ে খোয়া আর ইট, কোথাও আবার ভিটামিনের অস্তিত্বও নেই। অথচ ভোলার ডিসি অফিস সড়ক শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক বাংলা স্কুল মোড়, যে রাস্তাটিরও একই অবস্থা। সড়কে চলতে গিয়ে বেড়েছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা। ভাঙাচোরা রাস্তার কারণে রোগী পরিবহনে পড়তে হয় চরম দুর্ভোগে। শুধু এ দুটিই নয়, পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল অবস্থায়। আমাদের ভোলা পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও
এই রাস্তার দুর্ভোগ দেখলে মনে হয় যেন আমরা একদম নিম্ন শ্রেণীর, পুরসভা তো ভালো কথা, ইউনিয়ন তো ভালো কথা, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করতেছি। আমরা যখন কলেজে যাওয়ার জন্য বের হই তখন কোনো অটোরিক্সা পাই না, এই ভাঙা রাস্তার জন্য কোনো অটোরিক্সা যাইতেও চায় না। পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে, ধুলাবালির কারণে শ্বাসকষ্ট হচ্ছে। ভোলার পৌরসভার মানুষ ঠিকমতো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, এমনকি বয়স্ক রোগী এবং স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সর্ব জায়গায় রাস্তা ভাঙা, যদি 600 টাকা কামাই করি 900 টাকা গাড়িতে লাগে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কের এমন দশা। অহরহই এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আমরা চাই যে আমাদের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তির উপায়। তো নিম্নমানের রাস্তা করছে, যা 1 বছরের মাথায় রাস্তার অবস্থা শেষ। প্রত্যেক ঘরের ভিতরে ধুলা গিয়া সকল মাল যা আছে সব নষ্ট হয়ে যায়। ভোলার অন্যান্য যে রাস্তাগুলো আছে যেগুলো এরকম খারাপ অবস্থায় আছে, সেগুলো যেন তাদের সদয় দৃষ্টি যেন এই রাস্তাগুলোর উপর পড়ে, তারা যেন এগুলো খুব দ্রুত মেরামতের ব্যবস্থা করে আমাদের উপকার করতে পারে। আমরা চাই অতি দ্রুত যাতে এই রাস্তাঘাটগুলো মেরামত করা হয়। জনভোগান্তি নিরসনে দ্রুত সড়ক উন্নয়নের আশ্বাস দেন পৌরসভার প্রশাসক। ভোলা পৌরসভার অভ্যন্তরীণ যে রাস্তাঘাটগুলো আছে সেগুলোকে সংস্কার, মেরামত এবং কিছু রাস্তা আছে নতুন করে করার জন্য আমরা ব্যাপক একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই সাথে সাথে এই পরিকল্পনার অংশ হিসাবে আর্থিক যে সংস্থান করার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এলজিডিতে যোগাযোগ করে ইতিমধ্যে 6,25,00,000 টাকা আমরা নিয়ে আসছি এবং সেটি টেন্ডার দেওয়া হয়েছে। আজকেই অথবা আগামীকালকের মধ্যে এটি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিব, এর কাজ শুরু হবে। 1920 সালে ভোলা পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পরে 1989 সালে ভোলা পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠিতে একসময় বেশ কদর ছিল মৃৎশিল্পের, বাজারও ছিল বেশ জমজমাট, কিন্তু আধুনিকতার সাথে তাল মিলিয়ে টিকতে না পেরে পিছিয়ে পড়েছে এ খাতটি। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় পেশা বদল করছেন অনেক মৃৎশিল্পী। নিপুণ হাতের কৌশলে তৈরি হচ্ছে মাটির তৈরি নানা তৈজসপত্র। ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম এলাকায় মৃৎশিল্পের সাথে জড়িয়ে আছে কুমার সম্প্রদায়। মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করেই ঘোরে তাদের ভাগ্যের চাকা। তবে আধুনিকতার ছোঁয়ায় বাজারে ছেয়ে গেছে প্লাস্টিক ও মেলামাইনের নানা পণ্যে। ফলে আগের তুলনায় কমেছে মাটির তৈরি সামগ্রীর কদর, কমেছে ব্যবহার। মাটি দিয়ে জিনিসপত্র তৈরিতে একসময় ব্যস্ত থাকত সহস্রাধিক নারী পুরুষ। ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম, নলছিটির কুমারখালী সহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এখনো পৈতৃক পেশা আঁকড়ে ধরে আছেন অনেকেই। এদিকে এ শিল্পের প্রধান উপকরণ মাটি সহ আনুষঙ্গিক সব উপাদানের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। জেনারেশন যারা আছে তারা তো এখন করতে ইচ্ছে অন্য পেশায় চলে গেছে, কারণ তারা ভবিষ্যৎবাণী চিন্তা ভাবনা করছে যে এই পেশায় দিন দিন আমরা যদি সবাই থাকি তাহলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে। করোনা হইতে এই মাইক্রিমালের ব্যবসা নাই। দ্বিতীয় কথা, প্লাস্টিক বাইরে এবং মাইক্রিমালের ব্যবসা একদমই গেছে, আনি 2 মাত্র সীমিত আছে। ওই করিয়ে কোনো রকম অন্য ব্যবসা এখন করি, ওটা বাদ দিয়ে আমাদের ওই কাজটা টোটালি বন্ধ বললেই চলে। দেখা গেছে মাসে ভিতরে 10 দিন 5 দিন কাজ করা হয়। আগে মনে করেন ঢাকা মাল নিত, চিটাগাং মাল নিত, বিভিন্ন মোকামে মাল নিত, কিন্তু এখন আর সেই মোকাম বন্ধ হয়ে গেছে, এই মালটা চলে না। করি বাসন আমরা পুরুষে কাজ করে, এই লাগে মহিলারা সবাই সহযোগিতা করি, ছেলে মেয়ে নেই সবাই আমরা এই কাজ করি। বর্তমানে মাত্র 10 থেকে 12টি পরিবার এই পেশায় যুক্ত আছেন। মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেশাদার মৃৎশিল্পীরা। আগে যে হাড়ি পেতলে রান্না করতো মানুষ ভালোও থাকতো, একদিন রান্না করতো 3 দিনও খাইতো, নষ্ট হইতো না, ঠিক আছে, অপচয় হইতো না। আর এখন তো অপচয় হয়। এখন সিলভারের পাত্রে রান্না করবেন, এখন দেখবেন বিকেলে জ্বলেই যাচ্ছে। তো মানে এই কাজ করিয়া মানে বেশি একটা ডেভেলপ কেউই নাই, এই জন্য মানে অনেকেই অনেক কাজ মানে এই কাজ ছাড়িয়ে অনেকে অন্য কাজে মানে জড়িত হয়ে গেছে। আর বিশেষ করে যেমন আমরা তো মোটামুটি টিকে আছি, মানে খাই দেই আর কি, মানে ডেভেলপ করার মতো কিছুই নেই। গ্রামীণ ঐতিহ্যবাহী এই শিল্প বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। মডার্ন টেকনোলজির সঙ্গে তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে না, যার কারণে এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারায় যাচ্ছে। কিন্তু এইটার কিন্তু আবার ভিন্ন একটা আঙ্গিকে অন্য রকমের একটা ইম্পর্টেন্স আছে। এটা বর্তমানে শোপিস হিসাবে ব্যবহার করা হচ্ছে, আধুনিক যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে এইটা ব্যবহার করা হচ্ছে। তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠানে দিতেও এই মৃৎশিল্পের প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে।
হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে মৃৎশিল্প রক্ষায় উদ্যোগী হবে কর্তৃপক্ষ, এই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যকে ধরে রাখতে বরগুনায় অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী লোকনাট্য সমারোহ। আয়োজনে কবি ও পালাগান দেখতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। এমন আয়োজন বেশি বেশি করে হওয়া উচিত বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। পুরানো লোকসংস্কৃতি জনসম্মুখে তুলে ধরা এবং হারিয়ে যাওয়া স্থানীয় লোক ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে বরগুনা টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী লোকনাট্য সমারোহ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বরগুনা জেলা প্রশাসন। 3 দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় ছিল স্থানীয় হাওলা, কবি ও পালাগান, যা দেখতে প্রতিদিন ভিড় করে অসংখ্য মানুষ। সরকারের এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। আমাদের যে বাঙালি সংস্কৃতি, আমাদের যে গ্রামীণ সংস্কৃতি, আমরা কিন্তু এইসব আয়োজন না হওয়ার কারণে আমাদের বাউল শিল্পীদের আমরা হারাতে বসেছি, আমাদের যে এই সব ঐতিহ্য হারাতে বসেছি। তো সেক্ষেত্রে এটি শিল্পকলা একাডেমির একটি সময় উপযোগী আয়োজন। গরিব ধনী বৈষম্য, এই যে শোষণ, নির্যাতন, এই যে দুর্নীতি, সব কথাগুলো কিন্তু এই সমস্ত লোকনাট্যে আছে, গানে আছে, কিন্তু মানুষ এগুলো শুনতে পায় না। এখন মোবাইল সংস্কৃতি বেড়েছে। মোবাইল সংস্কৃতিতে মানুষের যে আত্মীয়র বন্ধন, এই যে সম্প্রীতির বন্ধন, এগুলো কিন্তু ওটার মধ্যে নাই। এখন এই চর্চাগুলো যদি আবার অব্যাহত থাকে তাহলে মানুষে সম্প্রীতি চলে আসবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসার জায়গা তৈরি হবে। আমি এখানে পুলিশ সুপার হিসাবে আসিনি, মূলত দর্শক হিসাবে এসেছি। যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেকেই চমৎকার অনুষ্ঠান করছেন। এরা প্রান্তিক এলাকায় বসবাস করে, কিন্তু তাদের অভিনয় দেখে মনে হয়েছে যে আমি ঢাকা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে উপভোগ করছি এখানে। যে কোনো জাতির মূলকে ফিরে পাওয়া যায় তার লোক ঐতিহ্যের মধ্যে। তাই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এমন আয়োজন বলে জানান বরগুনা জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা। এখানে আমরা একটা বিষয় এনেছি, বর্তমান সময় ইন্টারনেট থাকলে কি হতো, না থাকলে তো যে ইন্টারনেটের আগের যুগে আমরা কি করতাম, বর্তমান যুগে কি করছি, সেই প্রাচীনকালের জিনিসটা বর্তমানের সাথে তুলনা করলে সেই ঐতিহ্যটা কিন্তু টিকিয়ে রাখা যায়। আর সেই প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই আয়োজন। আমাদের নিজস্ব সংস্কৃতি সেগুলো যেন আমরা লালন করি, ধারণ করি এবং চর্চা করি এবং মানুষের মাঝে সেগুলো প্রচার করি। তাহলে আমাদের যে নিজস্ব স্বকীয়তায় আমরা যে বাঙালি, চিরায়ত বাঙালি সত্তা, আমরা সেটা যেন আমাদের বজায় থাকে এবং আমরা মানুষের মাঝে এই যে চেতনা, এটার বিস্তার ঘটাতে পারি। প্রত্যেক অঞ্চলের লোক ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন বেশি বেশি করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথে থাকবেন।